সংবাদ শুধু শিরোনামে নয়, ঘটনার ভেতরে থাকে আরও দেশের কোথাও জনদুর্ভোগ, কোথাও আন্দোলন, কোথাও উন্নয়নের অগ্রগতি, আবার কোথাও সম্ভাবনার নতুন দিগন্ত। এই মুহূর্তে দেশ জুড়ে আলোচিত গুরুত্বপূর্ণ সব ইস্যুর সবশেষ তথ্য, ঘটনাস্থল থেকে সহকর্মীদের সরাসরি সংযোগ এবং তাৎক্ষণিক আপডেট নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন স্টার নিউজ লাইভ। স্বাগত স্টার নিউজ লাইভে, আপনাদের সঙ্গে আছে আমি আব্দুর রউফ। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোক মিছিল শুরু হয়েছে। তেহরানের এই ঐতিহাসিক অংশ নিয়েছেন লাখ লাখ মানুষ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কাল মঙ্গলবার খামেনির আরেকটি জানাজা হবে উত্তর মধ্য ইরানের পবিত্র শহর কোম শহরে। সেখানে শিয়া ধর্মীয় নেতা জামকারানে তার জানাজার নামাজ পড়াবেন, যা শিয়াদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। ৮ জুলাই বুধবার তার মরদেহ ইরাকের নাজাফে নিয়ে যাওয়া হবে। সেখানে ইমাম আলীর মাজারে শোভাযাত্রা হবে এবং এরপর কারবালায় অনুষ্ঠান চলবে। এরপর মরদেহ আবার ইরানে ফিরিয়ে আনা হবে। ৯ জুলাই বৃহস্পতিবার ইরানের মশহাদের ইমাম রেজা মাজারে তাকে দাফন করা হবে। এটি শিয়া মুসলমানদের অন্যতম পবিত্র স্থান। দাফনের পর আরও ৪০ দিন ধরে দেশ জুড়ে শোক অনুষ্ঠান চলবে এবং দাফনের ১ বছর পূর্তি পর্যন্ত স্মরণ সভা চালু থাকবে। ইরানি কর্তৃপক্ষ আশা করছে আগামী কয়েকদিন ইরান ও ইরাক জুড়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানগুলোতে আরও ১.৫ থেকে ২ কোটি মানুষ অংশ নেবে। ইরানের নিহত সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির কফিন নিয়ে তেহরানে পূর্ব নির্ধারিত শোক মিছিল শুরু হয়েছে।
ইরানি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, স্থানীয় সময় সকাল 6টায় তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্স থেকে শোক সভা শুরু হয়। এতে লাখ লাখ মানুষের অংশ নিয়েছেন। মিছিলটি 10 থেকে 12 ঘন্টা স্থায়ী হতে পারে। এটি দামাভান স্ট্রিট, ইমাম হোসেন স্কয়ার, ইনকিলাব স্ট্রিট, আজাদি স্কয়ার, মেহরাব ও বিমানবন্দরের কাছে অবস্থিত শহীদ লাশগিরি হাইওয়ে হয়ে 10 কিলোমিটার দীর্ঘ পথ ধরে এগিয়ে যাবে। গায়েব হয়ে যাচ্ছে আস্ত কন্টেইনার, তাও আবার পণ্য বোঝায়। সম্প্রতি বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের মধ্যে চিঠি চালাচালিতে দেখা যায় বিভিন্ন সময়ে কাস্টমসের জব্দ করা 250টি কন্টেইনারের কোনো খোঁজ মিলছে না। এ বিষয়ে সবশেষ তথ্য জানাতে সরাসরি চলে যাচ্ছি চট্টগ্রামের শিপ ব্রেকিং ইয়ার্ডে। সেখানে রয়েছেন সহকর্মী সৈয়দ তাম্মিম মাহমুদ। আমরা তাম্মিম মাহমুদের কাছে এখন যুক্ত হব। তাম্মিম মাহমুদ, যেমনটি আসলে বলছিলাম যে সেখানে কিন্তু ইতোমধ্যেই বাণিজ্য মন্ত্রী সেখানে অবস্থান করছেন এবং সেখানে তিনি পরিদর্শনও করছেন। আপনার কাছে জানতে চাই যে তিনি আসলে এই বিষয়ে কি বলছেন এবং এই যে নথিগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না, এই বিষয়ে কোনো তৎপরতা দেখছেন কিনা? একটু জানিয়ে রাখি, আসলে উনি যেহেতু এখানে শিপ ব্রেকিং ইয়ার্ড এবং রিরোলিং মিলের কী অবস্থা এবং সরকারি নীতিগত সহায়তা তারা কীভাবে পাচ্ছেন বা কীভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে আসলে কথা বলছিলেন এবং তিনি আজকে এই বিষয় নিয়ে কথা বলবেন না, যেহেতু এটা নৌ পরিবহন মন্ত্রণালয়ের বিষয়, সেই বিষয়ে আসলে উনি কথা বলতে চাচ্ছিলেন না। আচ্ছা, আমরা আজকে উনি যেটি ভিজিট করেছেন, এখানে উনি এই পর্যন্ত 3টি শিপ ইয়ার্ড কিন্তু ভিজিট করেছেন এবং শিপ ইয়ার্ডগুলোতে যে আমরা বলছিলাম বাংলাদেশের রাজস্ব আয়ের অন্যতম বড় সেক্টর কিন্তু এই যে শিপইয়ার্ড, শিপ রিসাইক্লিং ইয়ার্ডগুলো, শিপ ব্রেকিং ইয়ার্ড এবং শিপ রিসাইক্লিং ইয়ার্ড। এবং এই শিপ রিসাইক্লিং ইয়ার্ডে আমরা এতদিন পর্যন্ত প্রথম স্থান অধিকার করেছিলাম, কিন্তু সম্প্রতি আমাদেরকে সেই জায়গা থেকে কিন্তু আমরা অবনমন হয়ে এখন 2-এ আছি। বলা হচ্ছে সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাংকের যেই একটি সহায়তা পাওয়া যায়, সেই সহায়তা এখন কিন্তু তারা সেভাবে পাচ্ছেন না। সেই সাথে পরিবেশগত যে ছাড় এবং পরিবেশগত যে বিভিন্ন ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরিতেও তাদেরকে অরেঞ্জ ক্যাটাগরিতে নামিয়ে নিয়ে আসা হয়েছে এবং এই অরেঞ্জ ক্যাটাগরিতে ছিল সেই ক্যাটাগরি থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেই কারণে কিন্তু তাদের এখন যেই শিপ রিসাইক্লিং ইয়ার্ডের যেই অবস্থা, সেই অবস্থা থেকে তারা এখন পর্যন্ত কিন্তু পিছিয়ে আছে। এবং আরেকটু জানিয়ে রাখি, 2030 সালের মধ্যে কিন্তু আরও বেশ কিছু শিপ সারা বিশ্বের মধ্যে কিন্তু ভাঙার জন্য আনা হবে, ভাঙার জন্য তৈরি হবে। যেমন যদি বলি, প্রায় 1500-র উপরে শিপ কিন্তু এই রিসাইক্লিং ইয়ার্ডগুলোতে আসবে। সেই ক্ষেত্রে এটি কিন্তু বড় জায়গা তৈরি হচ্ছে এবং সেই জায়গায় যাতে বাংলাদেশ তার অবস্থান আবারও ধরে ফিরে পেতে পারে এবং ধরে রাখতে পারে, সেই জন্য কিন্তু কাজ করা হচ্ছে। এবং আমি যদি দেখাই যে এই শিপইয়ার্ডগুলোতে কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং সব কিছু করা হচ্ছে এবং গ্রিন ক্যাটাগরিতে, মানে গ্রিন শিপইয়ার্ড করার যে বলা হচ্ছে যে হংকং কনভেনশন অনুযায়ী, সেই গ্রিন শিপইয়ার্ড করার জন্য কিন্তু প্রতিটা শিপইয়ার্ডই কাজ করে যাচ্ছে। এবং একটি গ্রিন শিপইয়ার্ড করতে আমাদের এখানে যারা মালিক পক্ষ, তারা যদি বলছে যে 100 থেকে 150 কোটি, কোনো কোনো ক্ষেত্রে 200 কোটি টাকা পর্যন্ত প্রয়োজন হয়ে যায়। সেই ক্ষেত্রে ব্যাংকের যে সহায়তা, সেটি যদি তারা না পান এবং সরকারের যে নীতি, সেই নীতি যদি তারা না পান, নীতি সহায়তা না পান, সেই ক্ষেত্রে কিন্তু তারা এই শিপইয়ার্ডগুলোকে তারা ডেভেলপ করতে পারবেন না। এবং গ্রিন শিপইয়ার্ড যদি না হয়, সেই ক্ষেত্রে কিন্তু বিশ্বে যে তাদের ধরে রাখা, মানে প্রথম স্থানে ধরে রাখার যে চেষ্টা, সেই চেষ্টা থেকে তারা পিছিয়ে যাবেন এবং সামনে যেই বিভিন্ন শিপগুলো আসবে রিসাইক্লিংয়ের জন্য, সেগুলোকে তারা কিন্তু ধরতে পারবেন না। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখন যে অবস্থানে, তার থেকে অবনমন হবে। তো যেহেতু যদি আমাদের প্রথম স্থান ধরে আবার ফিরিয়ে পেতে চাই, সেক্ষেত্রে সরকারের নীতিগত সহায়তা কোনো বিকল্প নেই বলে তারা মনে করছেন। এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে শেষ সংবাদ। তামিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, গায়েব হয়ে যাওয়া কন্টেনারের সম্পর্কে বিস্তারিত জানাতে কক্সবাজার, চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী তামিম মাহমুদ। আমরা সেখানে যুক্ত ছিলাম। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। টানা ভারী বর্ষণে কক্সবাজারে পৃথক 4টি পাহাড় ধসে 8 রোহিঙ্গা সহ 9 জন মারা গেছেন। এ বিষয়ে আরও জানাতে রোহিঙ্গা ক্যাম্প থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহিবুল্লাহ। মুহিব, আমরা মুহিবের সাথে এখন যুক্ত হব। মুহিব, যেমনটা আসলে বলছিলাম যে টানা ভারী বর্ষণে যে পাহাড় ধসের ঘটনা ঘটেছে, সেখানে 9 জন ইতোমধ্যেই নিহত হয়েছে। আপনার কাছে জানতে চাই, যেহেতু পাহাড় ধস হয়েছে, স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা?
রঞ্জু, গতকাল থেকেই মূলত টানা বৃষ্টি হচ্ছে কক্সবাজার উপকূল দিয়ে। মূলত হচ্ছে বঙ্গোপসাগরে যে সৃষ্ট লঘুচাপ সেটি নিম্নচাপে পরিণত হবার পর থেকেই কক্সবাজার উপকূল দিয়ে বেশ জোরে সোরে বৃষ্টিপাত হয়েছে। গেল 24 ঘন্টায় 250 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে কক্সবাজার আবহাওয়া অধিদপ্তর। এর মাঝেই আসলে আবহাওয়া অধিদপ্তর গতকালকে জানিয়েছিল যে পাহাড় ধসের আশঙ্কার কথা, সেটি আসলে রাত গড়ানোর আগেই বা ভোরের আলো ফোটার আগেই কিন্তু কক্সবাজারের যেই উকিয়া টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প রয়েছে, বিশেষ করে উকিয়ার রোহিঙ্গা ক্যাম্প, জামতলি রোহিঙ্গা ক্যাম্প এবং হচ্ছে 11 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় 7 জন মারা গেছে এবং হচ্ছে 7 নম্বর ক্যাম্পে পৃথক আরেকটি পাহাড় ধসের ঘটনা ঘটে এবং কক্সবাজার সদরের জানারগুলা এলাকায় আরেকটি পৃথক পাহাড় ধসের ঘটনায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। তো আসলে এটি নতুন নয় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মৃত্যুর ঘটনা, তবে যে বিষয়টি আসলে এই রোহিঙ্গা সংশ্লিষ্টরা দাবি তুলেছেন যে আসলে পাহাড়ের পাদদেশে রোহিঙ্গাদেরকে বসতি স্থাপনের সুযোগ দেওয়া হয়েছে, সেই সুযোগ দেওয়াকে কাজে লাগিয়ে আসলে নতুন নতুন পাহাড় এবং বনজ যেই গাছপালা রয়েছে সেগুলো কর্তনের পরেই আসলে রোহিঙ্গারা এই সমস্ত স্থানে বাড়িঘর নির্মাণ করে এবং সেখানে বসতি শুরু করে। সেই জায়গাগুলোতে বর্ষা আসলে বা টানা বর্ষণের ফলে পাহাড় ধসের ঘটনা ঘটে। সেই কারণে আসলে এখানে প্রশাসনের দূরদর্শিতার অভাবকে দায়ী করছেন এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন এই বিষয়গুলোকে নজরদারির আওতায় আনার কথা বললেও আসলে বাস্তবতা একেবারে ভিন্ন। আপনি হয়তো দেখছেন যে আমরা যেই ক্যাম্পটিতে রয়েছি এটি বালুখালী ক্যাম্প। এখানে আপনি হয়তো দেখছেন পাহাড়ের পাদদেশে এখনও বিপুল সংখ্যক রোহিঙ্গা বসবাস করছে। এই পাহাড়গুলো একসময় কিন্তু কক্সবাজারের উপকূলের বনায়নের সামাজিক বনায়ন ছিল। আপনি হয়তো জেনে থাকবেন যে 5,000-এর বেশি একর বনভূমি কিন্তু রোহিঙ্গা বসতির কারণে উজাড় হয়েছে। সেই উজাড় বনভূমি বা পাহাড় কর্তন করে রোহিঙ্গাদের বসতি, সেখানেই মূলত পাহাড় ধসের ঘটনাগুলো ঘটছে। শরণার্থী প্রত্যাবাসন কমিশনের তথ্য অনুযায়ী 8টি ক্যাম্পে মোট 1 লাখের বেশি রোহিঙ্গা এখন ঝুঁকিপূর্ণ স্থানে বসবাস করছে, অর্থাৎ পাহাড় ধসের ঝুঁকিপূর্ণ স্থানে বসবাস করছে বলে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। একই সঙ্গে রৌফ আর কি বিষয়ে জানিয়ে রাখতে চাই, টানা বর্ষণের ফলে কক্সবাজারের অন্তত 3টি উপজেলার 25টি গ্রাম প্লাবিত হয়েছে। গ্রামগুলোর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আমি যে এলাকাটিতে রয়েছি সেই এলাকা থেকে, অর্থাৎ টেকনাফ কক্সবাজার টেকনাফ আঞ্চলিক মহাসড়ক যেটি রয়েছে সেখানে টেঙ্কালি এবং ফালংকালি অংশে সড়কটি আসলে পানিতে তলিয়ে যাওয়ায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে এবং সচরাচরভাবে স্বাভাবিকলি যে যান চলাচল করে সেটি করতে পারছে না, যার কারণে চরম দুর্ভোগে পড়েছে ক্যাম্পে যারা চাকরি করেন বা টেকনাফ থেকে যারা কক্সবাজারমুখী যাতায়াত করছেন বা কক্সবাজার থেকে টেকনাফমুখী যারা যাতায়াত করছেন, তাদের চরম দুর্ভোগের কথা আমরা তাদের কাছ থেকে শুনতে পেয়েছি। যে সমস্ত এলাকায় প্লাবিত হয়েছে সেখানে অনেকের ফসলের জমি ছিল, গবাদি পশুর খামার ছিল, সেগুলোও কিন্তু প্লাবিত হয়েছে বলে আমরা কিছুক্ষণ আগে সে সমস্ত এলাকার জনপ্রতিনিধিদের কাছ থেকে নিশ্চিত হতে পেরেছি। এই ছিল আমার কাছে টানা বর্ষণে পাহাড় ধস এবং নিম্ন অঞ্চল প্লাবনের সর্বশেষ খবরাখবর। মুহিব, আপনি যেমনটা আসলে বলছিলেন, একটু এই বিষয়ে একটু জানতে চাই যে আপনার পেছনে দেখতে পাচ্ছিলাম যে স্থানীয়রা সেখানে মাছ ধরা নিয়ে ব্যস্ত, তাদের তো শঙ্কায় থাকার কথা। আপনার কাছে একটু জানতে চাই যে তারা তাদের মনের মধ্যে কোনো শঙ্কা বিরাজ করছে কিনা বা তাদেরকে অন্য কোনো জায়গায় নিরাপদ স্থানে নেয়ার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানতে চাই আপনার কাছে। রৌফ, যে এলাকাটি প্লাবিত হয়েছে সেটি মূলত হচ্ছে বিস্তীর্ণ কৃষি জমি। বাংলাদেশি নাগরিকদের এটি হচ্ছে কাস্টমস এলাকার একটি কৃষি জমি। এটি ক্যাম্পের পার্শ্ববর্তী হওয়ার পাশাপাশি এই কৃষি জমির মাছ দিয়ে আসলে একটি খাল বয়ে গেছে, যেই খালটি মূলত মিয়ানমারের যেই বলিবাজার এলাকা রয়েছে সেখানে গিয়ে মিলিত হয়েছে বা নাফ নদীর উপর দিয়ে এটি মূলত প্রবাহিত হয়েছে। সেই খাল দিয়ে আসলে পানিগুলো বা অতিরিক্ত যেহেতু বৃষ্টিপাত হয়েছে সেক্ষেত্রে এখানে পানি জমে গিয়েছে বা বন্যার বা নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। সেই সমস্ত এলাকায় আসলে আমরাও শৈশবকালে দেখতে পেতাম যে অনেকে মাছ আহরণের জন্য অনেকেই নেমে পড়েন। সেটি আসলে আমরা এখানকার যারা স্থানীয় রয়েছে তাদের কাছ থেকে লক্ষ্য করতে পেরেছি। রৌফ, মুহিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বৃষ্টিকে উপেক্ষা করেও আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছিলেন। ভারী বর্ষণে কক্সবাজারের উখিয়া, রাবু, টেকনাফ সহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
পানিবন্দী অনেকে। এ বিষয়ে জানাতে টেকনাফ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল্লাহ। আমরা শহীদুল্লাহর সাথে এখন যুক্ত হব। শহীদ, যেমনটি আসলে একটু আগে বলছিলাম যে আপনিও বৃষ্টিকে উপেক্ষা করে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, ভারী বর্ষণ হচ্ছে, আপনার কাছে একটু জানতে চাই যে টেকনাফের কি অবস্থা, সেই সাথে জানতে চাই যে টেকনাফ কক্সবাজার যে সড়ক সেটিও প্লাবিত হয়েছিল, পানি নামানোর বা নিয়ন্ত্রণের জন্য কোনো পরিকল্পনা করা হয়েছে কিনা? রাত থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে এবং আমরা সকাল থেকে যে দৃশ্য দেখতে পেয়েছি, অনেক বাড়িঘর ডুবে গেছে। আমি এখন রয়েছি টেকনাফে যে নতুন পল্লমপাড়া রয়েছে, সেই নতুন পল্লমপাড়া টেকনাফ সদর ইউনিয়নে। এখানে আমরা দেখেছি অনেক ঘর বাড়ি ডুবে গেছে এবং পানি যাওয়া চলাচলের তেমন সুযোগ দেখছি না, পানি জমাট বেঁধে থাকছে, সে ফলে অনেক বাড়িঘর ডুবে রয়েছে। আমরা যে ভারী বৃষ্টি দেখতে পেয়েছি এবং যারা পাহাড়ের পাদদেশে রয়েছে তারা আতঙ্কের মধ্যে রয়েছেন, পাহাড় ধসের ঝুঁকির মধ্যে রয়েছে। তবে আমরা যে টেকনাফ উপজেলা হুয়াইটং যে ইউনিয়নটি রয়েছে সেখানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে, তবে এখনো পর্যন্ত কোনো কথা হতাহতের হয়নি। তবে শাহপুরদ্বীপ যে এলাকাটি রয়েছে সেখানে পানি গড়বাড়ি অনেক ডুবে আছে এবং টেকনাফে এবং উপজেলা যে শহরটি রয়েছে সেখানে অনেক ঘরবাড়ি ডুবে রয়েছে। এখনো পর্যন্ত পানি ডুবা অবস্থায় রয়েছে ঘরবাড়ি। তবে যে বৃষ্টি কমলে আশা করি, অনেকে আশা করছেন যে যদি বৃষ্টি কমে যায় তাহলে পানি চলে যাবে এবং পানি নেমে যাওয়ার আশঙ্কা করেছেন। তবে আমরা যেখানে রয়েছি টেকনাফ সদরে বিভিন্ন জায়গায় পানি ডুবে থাকার কারণে অনেকেই ঘর থেকে বের হতে পারছেন না, অনেকেই রান্না থেকে শুরু করে অনেকেই করতে পারছেন না পানির কারণে, যার ফলে এখন অনেক ভোগান্তির মধ্যে পড়েছে যে বৃষ্টি হচ্ছে সেই সুবাদে। তখন আমরা যে সকাল থেকে যে অনুভব করতে পেরেছি, বৃষ্টি কিন্তু কমছে না, টেকনাফে বিভিন্ন জায়গায় হচ্ছে এবং অনেকে ঘর থেকে বের হচ্ছেন না, অনেকেই যে রান্না থেকে শুরু করে অনেক কিছু তারা ভোগান্তির মধ্যে পড়েছেন। এই ছিল আমার কাছে টেকনাফ থেকে সবশেষ। আপনাকে শহীদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের আরও সহকর্মী, বান্দরবান থেকে যুক্ত হয়েছেন আকাশ মার্মা এবং আরও একজন সহকর্মী রাঙামাটি থেকে যুক্ত হয়েছেন মিশু মল্লিক। আমরা শুরুতে একটু বান্দরবানে যেতে চাই, সেখান থেকে আছেন আকাশ মার্মা। আকাশ মার্মা, আপনার কাছেও একটু জানতে চাই, আপনিও ঠিক বৃষ্টির মধ্যেই দাঁড়িয়ে আছেন, আপনার কাছে একটু জানতে চাই যে বান্দরবানের কি অবস্থা দেখছেন এবং সেই বান্দরবানের কোন কোন এলাকাতে পাহাড় ধসের সংখ্যা দেখা যাচ্ছে, আবহাওয়া অধিদপ্তর কি বলছে, জানতে চাই। সকাল থেকে গতকাল রাত 7টা থেকে কিন্তু রাতব্যাপী বৃষ্টি বর্ষপাত শুরু হয়েছে, ভারী বলা চলে। আজকে সকাল থেকেও বৃষ্টি শুরু হয়েছে, এখনো পর্যন্ত ভারী ভারী বৃষ্টি হচ্ছে, তবে কিছুটা থেমেছে এখন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে গত 24 ঘন্টায় বান্দরবানের প্রায় 101 মিলিমিটার রেকর্ড করা হয়েছে এই ভারী বৃষ্টিপাতের। একই সাথে টানা 3 দিনের যে পাহাড় ধস ঝুঁকি সেটিও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। বেশিরভাগ বান্দরবানে যেসব পাহাড় ঝুঁকি রয়েছে সেসব হচ্ছে কালাঘাটা, মেম্বারপাড়া, টাইগার পাড়া, এছাড়াও বালাঘাটা, কালাঘাটা, বিভিন্ন স্থান রয়েছে যেখানে পাহাড়ের উপরে পাহাড় কেটে বসতি স্থাপন করে যারা বসবাস করছে তাদের বেশি আতঙ্ক দেখা দিয়েছে। জানিয়ে রাখি যে বান্দরবানে কিন্তু গত বছরে প্রায় এক দশকে 108 জন কিন্তু এই পাহাড় ধসে মৃত্যু ঘটনা ঘটেছে, যার কারণে যে পাহাড় কেটে বসবাস না করার জন্য প্রশাসন থেকে একাধিকবার মামলা কিংবা মোকদ্দমা অভিযান চালানো হলেও তবুও যারা নিম্ন আয়ের মানুষ তারা তবুও পাহাড় কেটে বসবাস করছেন। বান্দরবানের এই ভারী বর্ষণ যেহেতু শুরু হয়েছে, সেহেতু প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন আশ্রয় কেন্দ্র তারা প্রস্তুত রেখেছেন এবং প্রশাসন থেকে এখনো পর্যন্ত মাইকিং করা হয়নি। তবে আরো আগামীকাল সকাল থেকে মাইকিং করা হবে বলে আমাদেরকে প্রশাসনের পক্ষ থেকে জানা হয়েছে। জানিয়ে রাখে বান্দরবানের কিন্তু প্রতি বর্ষা এলে যারা পাহাড়ে বসবাস করে তাদের মধ্যে কিন্তু একটা আতঙ্ক থাকে, যে আতঙ্কের কারণে তারা কোথাও যেতে পারছেন না। একই সাথে তারা ওই সময় আশ্রয় কেন্দ্রে গেলেও তারা ঠিক ওই সময় কিন্তু আবার সে পাহাড়ের ঝুঁকি নিয়ে তারা সেখানে চলে যান। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে বান্দরবানের খোঁজ খবর আমাদের জানাচ্ছিলেন। দর্শক, ইতিমধ্যে আমাদের সঙ্গে আরও দুজন সহকর্মী যুক্ত হয়েছেন, পটুয়াখালী থেকে যুক্ত হয়েছেন আব্দুল সালাম আরিফ এবং বরগুনা থেকে যুক্ত হয়েছেন আহাত অনেক। আমরা শুরুতে আমরা রাঙামাটিতে যেতে চাই। রাঙামাটিতে আছেন মিশু মল্লিক। মিশু মল্লিক, আপনার কাছে একটু রাঙামাটির খবর জানতে চাই, সেখানে আসলে ভারী বর্ষণের প্রভাব কেমন দেখছেন এবং স্থানীয়রা কি বলছে, তাদেরকে নিরাপদ স্থানে নেয়ার কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা?
রৌফ আসলে রাঙামাটিতে গত দুদিন যাবৎ থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আমরা আসলে এই ব্যাপারে কথা বলেছিলাম রাঙামাটি আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র অবজারভার কে চিনো মার্মার সাথে। তিনি আমাদেরকে একটু আগে যেটা জানিয়েছেন, গতকাল সকাল 6টা থেকে আজ সকাল 6টা পর্যন্ত রাঙামাটিতে 43.3 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাঙামাটির যে সকল আসলে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো রয়েছে, যার মধ্যে শিমুলতলি, রূপনগর, নতুন পাড়া, সিভিল সার্জন কার্যালয়, ভেদভেদি, আরো নানান এলাকা রয়েছে, বিভিন্ন এলাকায় যেখানে আসলে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করে আসছেন এখানকার স্থানীয় বাসিন্দারা। তো আসার কথা যেটা সেটা হচ্ছে, কিছুক্ষণ আগেই আমরা দেখতে পেয়েছি শিমুলতলি এলাকা সহ অন্যান্য এলাকাগুলোতে রাঙামাটি ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স এবং রেড ক্রিসেন্ট এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য এখানকার বাসিন্দাদের মাইকিং করা হচ্ছে। মাইকিং করে তাদেরকে বলা হচ্ছে তারা যাতে আসলে এই বর্ষণকালীন সময় চলাকালীন সময় তারা যাতে আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করেন, তারা যাতে কোনো ঝুঁকিপূর্ণভাবে এখানে বসবাস না করেন। আমরা এই ব্যাপারে কথা বলেছিলাম আসলে রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফের সাথে। তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন, আসলে প্রতি বছর বর্ষা এলেই ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে, পাহাড় ধসের একটা আশঙ্কা তৈরি হয়। যেহেতু 2017 সালে আসলে ভয়াবহ একটা ট্র্যাজেডি এখানে ঘটে গেছে, প্রায় 120 জন মানুষ প্রাণ হারিয়েছিলেন এই পাহাড় ধসের কারণে। তো তারা আসলে প্রশাসন খুবই সচেষ্ট রয়েছেন। রাঙামাটি পৌর এলাকার 9টি ওয়ার্ডে তারা প্রায় 11টি আশ্রয় কেন্দ্র বর্তমানে প্রস্তুত রেখেছেন এবং পুরো জেলাতে 44টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তিনি আরো বলছিলেন যে বর্ষণ চলাকালীন সময়টাতে তারা উদ্বুদ্ধ করবেন, তারা আবার নিয়মিত মাইকিং কার্যক্রম পরিচালনা করবেন এবং তাদের তদারকির মধ্যে আসলে রাখা হবে এবং সবাইকে উদ্বুদ্ধ করা হচ্ছে যাতে নিকটস্থ আশ্রয় কেন্দ্রে তারা ভারী বর্ষণ যদি হয়ে থাকে তখন যাতে তারা আশ্রয় গ্রহণ করেন। তবে এলাকার যে বাসিন্দারা রয়েছেন তাদের মধ্যে আসলে আশ্রয় কেন্দ্রে যাওয়ার ব্যাপারে এখনো তেমন কোনো আগ্রহ আমরা দেখতে পাইনি। তবে তারা বলছেন যে বৃষ্টিপাত এখনো সহনীয় পর্যায়ে আছে, যদি বৃষ্টিপাত আরো বেশি হয়ে থাকে তখন তারা আশ্রয় কেন্দ্রে চলে যাবেন। তো আসলে এই ছিল আমার কাছে রাঙামাটি থেকে পাহাড় ধসের আশঙ্কা সর্বশেষ। মিশু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এবার একটু আমরা যেতে চাই পটুয়াখালীতে। যুক্ত আছেন সহকর্মী আব্দুল সালাম। আমরা সালামের কাছ থেকে একটু জানতে চাই, সালাম, পটুয়াখালীর কি অবস্থা দেখছেন? যেহেতু একটি ভারী বর্ষণ চলছে, আপনিও আপনার বৃষ্টির মধ্যে আছেন, জানতে চাই পটুয়াখালীর কি অবস্থা এবং শেষে জানতে চাই যে আবহাওয়া অফিসের দিক নির্দেশনা স্থানীয়রা মেনে চলছে কিনা। জি, আপনাকে ধন্যবাদ। পটুয়াখালীর পরিস্থিতি যদি এই মুহূর্তে বলি, গত 3 দিনের মতো আজও পটুয়াখালীতে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর ফলে সাধারণ মানুষের জীবনযাপনে এটি একটি প্রভাব পড়েছে। পটুয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ এবং চরাঞ্চলের এলাকাগুলোতে বেড়িবাঁধ ভেঙে কিন্তু অনেক জায়গায় পানি ঢুকেছে। পটুয়াখালীর যে মৎস্য অবতরণ কেন্দ্রগুলো রয়েছে সেসব জায়গাগুলোতে কিন্তু নিরাপদ আশ্রয় নিয়েছে বিভিন্ন মাছ ধরার ট্রলার এবং নৌকাগুলো। পটুয়াখালীর এখনকার যে পরিস্থিতি, আমরা রয়েছি পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের, যেখানে বৃষ্টির কারণে কিন্তু পুরো এলাকায় দেখছেন যে মানুষের উপস্থিতি কম, মানুষের ভোগান্তি হচ্ছে। বিশেষ করে যারা দৈনন্দিন কাজ করে, দিন আনে দিন খায়, এমন মানুষগুলো কিন্তু অনেক বেশি ভোগান্তি পাওয়া হচ্ছে। এ কারণে যেহেতু রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কম এবং যে কারণে তাদেরকে সমস্যায় পড়তে হচ্ছে। আবহাওয়া বিভাগ বলছে যে আগামী আরো কয়েকদিন এমন দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করবে এবং এমন পরিস্থিতি চলতে থাকবে যে বৃষ্টির কারণে অনেক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। বিশেষ করে যখন বৃষ্টি হয় এবং নদীতে জোয়ার থাকে তখন কিন্তু শহর এলাকাতেও কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়। যেহেতু বৃষ্টির এই পানিগুলো সরাসরি নদীতে গিয়ে পৌঁছায়, সেই ক্ষেত্রে নদীতে পানি না নামতে পারার কারণে কিন্তু অল্প সময়ের জন্য হলেও বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। পটুয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা রাঙাবালির চরমন্তাজে আমরা খোঁজখবর নিয়েছি। সেখানে চরমন্তাজের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে, যেখানে মূলত ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকছে, এটি আগেই ভেঙেছে। সেসব জায়গায় মানুষ কিন্তু ব্যাপক ভোগান্তির মধ্যে রয়েছে। আবহাওয়া বিভাগ যেহেতু বলছে এরকমের দুর্যোগপূর্ণ আবহাওয়া চলতে থাকবে, সেক্ষেত্রে তারা অনেকেই অবশ্য বাঁধের ভিতর এলাকায় তারা অবস্থান করছেন। পটুয়াখালী সহ উপকূলীয় এলাকার যে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া সেটি কিন্তু অনেকটা স্বাভাবিকই বলা যায়, কারণ মাঝে মধ্যে নিম্নচাপের সৃষ্টি হচ্ছে, লঘুর চাপের সৃষ্টি হচ্ছে। এর ফলে কিন্তু মানুষ এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার সাথে কিন্তু তারা খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছেন এবং তাদের প্রস্তুতিও রয়েছে। কিন্তু সব থেকে বেশি ক্ষতির মুখে পড়ছেন যারা সাগরে মাছ ধরতে গিয়েছিলেন, তারা আবারও তীরে ফিরে আসতে হচ্ছে, যার ফলে শর্ট ট্রিপের কারণে তাদের কিন্তু আর্থিকভাবে ক্ষতির মুখে পড়তে হচ্ছে। সব মিলিয়ে পটুয়াখালীর দুর্যোগপূর্ণ আবহাওয়ার এই ছিল আমার কাছে সর্বশেষ।
সালাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এবার একটু আমরা বরগুনায় যেতে চাই, সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী অনেক অনেক। আপনার কাছে একটু বরগুনার অবস্থা জানতে চাই। বরগুনায় এই ভারী বর্ষণের প্রভাব কেমন দেখছেন, স্থানীয়রা কি বলছে এবং আবহাওয়া অফিস কি বলছে? জি, গত ৩ দিনের বর্ষণের ফলে বরগুনার জনজীবন যেমন বিপর্যস্ত, তেমনি আপনাকে যদি বলি বরগুনা একটি উপকূলীয় জেলা। এখানকার বেশিরভাগ জেলেই কিন্তু সমুদ্রগামী। তারা এই গত ৩ দিনের মধ্যে কিন্তু অনেক জেলেই কিন্তু সমুদ্রে ৩ নম্বর সতর্ক সংকেত দেওয়ার পর ফিরে এসেছেন। এছাড়া আরেকটি বিষয় বলতে চাই, আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি বরগুনা নৌবন্দর থেকে। বরগুনা থেকে ঢাকাগামী যেসব নৌ চলাচল আছে সেগুলো কিন্তু ইতিমধ্যেই সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবং আমরা বন্দর কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে বরগুনা থেকে যাত্রীবাহী এবং পণ্যবাহী সকল ধরনের নৌযান এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বন্ধ থাকবে। আমরা কথা বলেছিলাম বরগুনার যে ট্রলার মালিক সমিতি আছে তাদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন সমুদ্রে উত্তাল হওয়ায় বেশিরভাগ জেলেই কিন্তু যে সমুদ্র উপকূলের যেসব আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে এসব জায়গায় ইতিমধ্যে পৌঁছেছেন এবং যারা উপকূলের কাছে আসতে পারেনি তারা সমুদ্রের কাছাকাছি যে সুন্দরবন সংলগ্ন এলাকা আছে সেখানে পৌঁছেছেন। আরেকটি বিষয় বলতে চাই, বরগুনায় প্রায় ৮০৫ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এই বেড়িবাঁধগুলোর প্রায় অনেক জায়গায় হচ্ছে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল পানি উন্নয়ন বোর্ড। সেগুলো স্থায়ী কোনো বেড়িবাঁধ না থাকায় কিন্তু অনেক জায়গাতেই আমরা খবর পেয়েছি যে বেড়িবাঁধের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া যে বেড়িবাঁধ সংলগ্ন যারা রয়েছেন তারা কিন্তু এখন শঙ্কায় দিন পার করছেন। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করেছিলাম, তারাও বলছেন যে তাদের এই ইমার্জেন্সি মুহূর্তগুলোতে তাদের এই পরিস্থিতি মোকাবেলার জন্য তারা প্রস্তুত রয়েছেন। এছাড়া আমরা কথা বলেছি জেলা প্রশাসনের সাথে, তারাও জানিয়েছেন যে সংকটকালীন মুহূর্তে যদি কোনো আরও সতর্কতা সমস্যা হয়, ঘূর্ণিঝড়ের আরও কোনো বেড়ে যায়, তবে সেক্ষেত্রে তারাও প্রস্তুত রয়েছেন। আমরা আরেকটি বিষয় জানাতে চাই, টানা বর্ষণে প্রভাবে বরগুনার যে জনজীবন বিপর্যস্ত, যেমন সাধারণ খেটে খাওয়া যারা মানুষ রয়েছেন তারা কিন্তু অনেকটাই এখন বেকার দিন পার করছেন। এখানে যে ট্রলারগুলো রয়েছে সেই ট্রলার যারা কাজ করেন, শ্রমিক রয়েছেন, তারাও কিন্তু এই বর্ষার কারণে কিন্তু অনেকটাই বেকার হয়ে পড়েছেন। এই বরগুনার যে সামগ্রিক পরিস্থিতি, এই পরিস্থিতিতে বর্তমানে বরগুনা গুড়ি হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে এবং আবহাওয়া বিভাগ বলছে যে আবহাওয়া পরিস্থিতি ঠিক হলেই সব সমস্যার সমাধান হবে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সব শেষ। অনেক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, পার্বত্য অঞ্চল থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা, জানাচ্ছিলেন ভারী বর্ষণের খবর সম্পর্কে। খুলনার দৌলতপুরে বাস কাউন্টারের এক কর্মীকে গলাকাটা অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন খুলনা থেকে আমাদের সহকর্মী রাফিউল ইসলাম টুটুল। আমরা টুটুলের সাথে এখন একটু যুক্ত হতে চাই। টুটুল, যেমনটি আসলে বলছিলাম যে বাস কাউন্টারের এক কর্মীকে গলাকাটা অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তার এখন শারীরিক অবস্থা কেমন দেখছেন এবং তাকে কেন হত্যা করা হলো এবং অভিযুক্তকে আটক করা হয়েছে কিনা সার্বিক পরিস্থিতি আপনার কাছ থেকে জানতে চাই। রোব, গতকাল সন্ধ্যায় ঘটনাটি ঘটে দৌলতপুর নতুন রাস্তা বাস কাউন্টারে। এটি একটি এজেন্ট কাউন্টার, অর্থাৎ ওই কাউন্টারে বিভিন্ন বাস কোম্পানির টিকিট বিক্রি করা হতো এবং এই ছেলেটির নাম হচ্ছে ইমন। গতকালই তিনি ওই কাজে যুক্ত হয়েছিলেন এবং বাস কাউন্টারে যে ম্যানেজার তিনি বলছেন যে তিনি মাগরিবের নামাজ পড়তে যাওয়ার পরে ফিরে এসে দেখেন যে ইমন গলায় তার ধারালো ছুরি বা ব্লেডের কোনো আঘাতে সে তার টয়লেটে পড়ে আছে। তখন তাকে হাসপাতালে নিয়ে যায় এবং গতকাল রাতেই তাকে এই হাসপাতালে, আমি এখন আছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে ভর্তি করা হয়েছে। তবে ডাক্তাররা জানিয়েছেন তিনি আশঙ্কামুক্ত রয়েছেন, তার আঘাত তেমন গুরুতর নয়। তবে পুলিশ বলছে এই ঘটনায় আসলে তার আত্মীয় স্বজন যারা আছেন, তার এখানে বাবা মা সহ তাদের সাথে আমি কথা বলেছি, তারা আসলে ঘটনাটি বলতে পারছেন না আসলে কি হয়েছে। তবে পুলিশ বলছে যে ওই যে আহত যে ইমন, তার মোবাইল ফোনে বেশ কয়েকটি অনলাইন জুয়ার সাইট পাওয়া গেছে এবং তিনি অনলাইন জুয়ায় আসক্ত বলেও এটি তারা ধারণা করছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটতে পারে বলে পুলিশের ধারণা। তবে কিছুক্ষণ আগে আমি
এই রোগীর পাশেই ছিলাম এবং আমার সামনেই কথা হয়েছে। এই ইমন এখন কথা বলতে পারছে, অনেকটা সুস্থ। তিনি এখানকার তার এক স্বজনকে জানিয়েছেন যে এই ঘটনাটি আসলে সে নিজে করেছে। তিনি এখান থেকে বলছেন যে কাউন্টার থেকে কিছু লোক তার বেশ কিছু টাকা এখান থেকে জোর করে নিয়ে যায়। এই কারণে তিনি লজ্জায় বা ক্ষোভে এই কারণে এই যে গলায় যে কাটা অবস্থায় পাওয়া যায় কাজটি সে নিজে করেছে বলে সে স্বীকার করেছে। এখন তবে ডাক্তাররা বলছেন যে এখন তিনি আশঙ্কামুক্ত আছেন। এই ঘটনায় এখনও মামলা হয়নি। পুলিশ বলছে যে বিষয়টি আরও তদন্ত শেষেই তারপরে মামলাটি করা হবে। এই ছিল সব শেষ খবর এই ঘটনায়। টুটুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সমসাময়িক বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কথা বলছেন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির। আমরা সরাসরি সেখানেই চলে যাচ্ছি। Tremendous goodwill within the Middle East, and part of that has culminated in a significant moment where we will strengthen and increase our strategic communication and partnership with the Kingdom of Saudi Arabia. So it's been a very fruitful good morning in productive business, in discussing matters of bilateral interest with a major partner in the Middle East. Thank you. তারিখ তো এখন মানে ইনভিটেশন আসছে, এখন তো তারিখ ওরা মিলে ধরেন এটা সামারের পরে হবে মোস্ট লাইকলি। দর্শক, জানাজা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রয়াত অধ্যাপক আবুল কাশেম ফজলুল হককে তার মরদেহ রাখা হয়েছে এবং সেখানে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মামুনুর রশিদ পনেল। আমরা পনেলের সাথে এখন যুক্ত হব। পনেল, শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্র শহীদ মিনারে তার মরদেহ রাখা হয়েছে, সেখানে শ্রদ্ধা নিবেদনের জন্য কারা কারা এসেছেন এবং জানতে চাই যে তাকে চিরনিদ্রায় কোথায় শায়িত করা হবে। রৌফ, বাংলা একাডেমিতে তার দ্বিতীয় জানাজা শেষে তাকে নিয়ে আসা হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এবং সেখানে আসার পরে একে একে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন তার ছাত্ররা, যেহেতু দীর্ঘ সময় 4 দশকের বেশি সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন, সেই বিভিন্ন ডিপার্টমেন্টের বিভাগের পক্ষ থেকে এবং ছাত্ররা ব্যক্তিগতভাবে ফুল হাতে এসে তাকে শ্রদ্ধা জানাচ্ছেন। আমরা যদি একে একে বলি যে সেখানে কিছুক্ষণ আগেই এবি পার্টির পক্ষ থেকে তাকে শ্রদ্ধা জানানো হয়েছে। তার যেই জন্মস্থান কিশোরগঞ্জের পাকুদিয়া, সেখানকার একটি জাহানারা হাকিম বিদ্যানিকেতন, সেখান থেকে এসেও তাকে শ্রদ্ধা জানানো হয়েছে। কিংবা বাংলা একাডেমির পক্ষ থেকে মোহাম্মদ আজম, শিল্পকলা একাডেমির পক্ষ থেকে শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিনও এখানে আছেন। কিংবা একটু আগে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়েছে। এইভাবে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক সংগঠন কিংবা বিভিন্ন নাট্যদল সহ দেশের বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্বরা যারা রয়েছেন তারা একে একে আসছেন এবং তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে শেষ বিদায় জানাচ্ছেন এবং তাকে এক পলক দেখছেন। তো এই সব কিছুর মধ্য দিয়ে একটি কথাই আসলে বারবার বলা হচ্ছে যে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক তিনি তার ক্লাসরুমের যে পাঠদান করতেন কিংবা তিনি তার যে বিশ্বাস তিনি করতেন, অর্থাৎ কিংবা ক্লাসরুমের বাইরে তার গ্রন্থের মধ্য দিয়ে তিনি যেই বার্তাটি মানুষের কাছে দিতে চেয়েছেন সেটি আসলে কোনো দলের নয়, সেটি আসলে কোনো গোত্রের নয়, সেটি আসলে মানুষের মুক্তি। তো জীবনভর তিনি আসলে মানুষের মুক্তির পথ খুঁজেছেন, প্রগতির কথা বলেছেন এবং সেই দিকে মানুষকে ধাবিত হওয়ার কথা শেষ করেছেন। কিন্তু সেটি আসলে কতটুকু পূরণ হয়েছে সেটি আসলে একটি বড় প্রশ্ন। সেটি আসলে এখন একটি বড় প্রশ্ন, কারণ আপনি জানেন যে তার ছেলে দীপনকে যে হত্যা করা হয়েছে সেটির বিচার তিনি চাননি, তিনি চেয়েছিলেন শুভবুদ্ধির উদয়, কিন্তু সেটিও আসলে শেষ পর্যন্ত দেখে যেতে পারেননি তিনি। তাই এই আক্ষেপটি আসলে তার রয়ে গেছে। তারপরে যে এখন এই মুহূর্তে আসলে এখানে তার শ্রদ্ধা নিবেদন হচ্ছে, এরপরে আসলে তাকে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী অবস্থানে বাদ-জোহর দাফন করা হবে। পনেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। বর্ষা মৌসুমের শুরু থেকে বাড়তে শুরু করেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, বাড়ছে আতঙ্ক। এ নিয়ে জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়াহিয়া মারুফ এবং বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এস সোহান। আমরা শুরুতেই চলে যাব সিলেটে মারুফের কাছে। মারুফ, আপনার কাছে একটু জানতে চাই যে এই যে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে, হাসপাতালের কি অবস্থা দেখছেন? সেখানে গত 24 ঘন্টায় কতজন ডেঙ্গু আক্রান্ত ভর্তি হয়েছে এবং চিকিৎসকরা আসলে এই বিষয়ে কি বলছেন?
রৌফ, আপনাকে ধন্যবাদ। আসলে আমি এই মুহূর্তে আছি সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের 8ম তলায়। এখানে 39 নম্বর যে ওয়ার্ডটি রয়েছে সেই ওয়ার্ডেই ডেঙ্গু কর্নার স্থাপন করা হয়েছে। সেখানে 2 জন রোগী ভর্তি রয়েছেন। এছাড়া সিলেট বিভাগে গত 24 ঘন্টায় সবশেষ 2 জন রোগী আক্রান্ত হয়েছেন। সিলেট বিভাগের সবগুলো হবিগঞ্জ জেলায় 2 জন রোগী ভর্তি রয়েছেন, আর সিলেটে 2 জন। এই মিলিয়ে মোট বর্তমানে 4 জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট 63 জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সিলেট জেলায় 16 জন এবং সুনামগঞ্জ জেলায় 13 জন এবং মৌলভীবাজার জেলায় 6 জন, আর হবিগঞ্জ জেলায় হচ্ছে 31 জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এছাড়া সিলেট নগরে কিন্তু এখন পর্যন্ত কোনো রোগী ডেঙ্গু সিলেট অর্থাৎ সিলেট সিটি কর্পোরেশন এলাকার মধ্যে এখনও পর্যন্ত কেউ ডেঙ্গুতে আক্রান্ত হননি। যারা আক্রান্ত হয়েছেন তারা বিভিন্ন জায়গার থেকে জেলা উপজেলা থেকে আক্রান্ত হয়েছেন এবং সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে গত 1 জুলাই থেকে তারা এডিস মশার যে লার্ভা এবং এডিস মশার যে বিস্তার ধ্বংসের জন্য তারা অভিযান শুরু করেছেন এবং এই হাসপাতালেও সেই ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সিভিল সার্জন এবং বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সঙ্গে কথা বলেছি। পুরো বিভাগেই সবগুলো হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ডাক্তারদেরকে সেই অনুযায়ী প্রশিক্ষণও দেওয়া হচ্ছে বলে আমাকে তিনি জানিয়েছেন। এছাড়া সিলেটের যে এই ছিল রূপ আমার কাছে সিলেট থেকে সবশেষ। রূপ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। দর্শক, এবার একটু আমরা বাগেরহাটে যেতে চাই এসএস সোহানের কাছে। সোহান, আপনাকেও দেখছি আপনি হাসপাতালে অবস্থান করছেন। আপনার কাছে একটু জানতে চাই যে আপনি যে হাসপাতালে অবস্থান করছেন সেটি সহ স্থানীয় যে হাসপাতালগুলো আছে সেখানে গত 24 ঘন্টায় কতজন রোগী ভর্তি হয়েছে এবং চিকিৎসকরা কি বলছেন, এবং ডেঙ্গু নিধনে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? বাগেরহাটের সব থেকে গুরুত্বপূর্ণ যে হাসপাতাল, প্রধান হাসপাতাল 250 শয্যা জেলা হাসপাতালে আমি রয়েছি। এখানে কিন্তু গত 24 ঘন্টায় 7 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এই নিয়ে এই হাসপাতালে এই মুহূর্তে ডেঙ্গু রোগীর সংখ্যা 36 জন এবং প্রতিনিয়ত কিন্তু ডেঙ্গু রোগী বাড়ছে। আমরা জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে যে তথ্য পেয়েছি তারা আমাদেরকে জানিয়েছে যে উপজেলা হাসপাতালেও রোগী রয়েছে ডেঙ্গু রোগী এবং এই সংখ্যা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। তবে আজকের তথ্য এখন পর্যন্ত সিভিল সার্জন অফিসে উপজেলা পর্যায় থেকে আসেনি। গতকাল পর্যন্ত জেলায় 363 জন রোগী কিন্তু শনাক্ত হয়েছে এবং হাসপাতালগুলোতে 50-এর বেশি রোগী ভর্তি ছিল গতকালকে। এবং বাগেরহাট জেলায় সব থেকে বেশি রোগী কিন্তু কচুয়া উপজেলার বাধাল ইউনিয়নের, এবং এই কারণে বাধাল ইউনিয়নটিকে আসলে স্বাস্থ্য বিভাগ ডেঙ্গুর হটস্পট হিসেবে নির্ধারিত করেছেন এবং ওই এলাকায় ব্যাপক প্রচারণা এবং মশক নিধন কার্যক্রম চালানো হচ্ছে। পাশাপাশি ডেঙ্গুর বিস্তার যাতে না হতে পারে সে কারণে প্রতিটি উপজেলা এবং জেলা সদরে মশক নিধন কার্যক্রম, প্রচারপত্র এবং মাইকিং করা হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ খবর। রোগ সোহান, আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে পালিত হচ্ছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস। নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। এ নিয়ে আরও জানাতে নড়াইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল সাত্তার। আমরা সাত্তারের সাথে এখন যুক্ত হতে চাই। সাত্তার, যে আয়োজনটি আসলে করা হয়েছে আপনার কাছে একটু জানতে চাই যে এর আনুষ্ঠানিকতা কেমন দেখছেন, এবং সেই সাথে জানতে চাই মূল আয়োজন ঠিক কখন শুরু হবে, সার্বিক পরিস্থিতি আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ রৌপ। আজ জাতীয় পল্লী উন্নয়ন দিবস। এই দিবস উপলক্ষে নড়াইল জেলা প্রশাসন এবং বিআরডিবি যৌথ উদ্যোগে সকাল 10টায় নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের
বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। পরবর্তীতে নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা আসলে গ্রামীণ বাংলার উন্নয়নের ব্যাপারে বিভিন্ন বিষয় বলেন। এছাড়া দিবস উপলক্ষে সুবিধাভোগীদের ভিতরে ঋণ বিতরণ, তারপর আপনার গাছের চারা বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। আসলে আমরা এই দিবস সম্পর্কে একটু কথা বলবো যে কেন এই দিবসটি আসলে পালন করা হয়। আমরা কথা বলবো নড়াইল বিআরডিবির উপপরিচালকের সাথে। আমরা একটু কথা বলছি। জি, আসলে কেন এই দিবসটি আপনারা পালন করে থাকেন? এই দিবসটি আমাদের এই সর্বপ্রথম এই দিবসটি উদযাপিত হচ্ছে। দিবসের প্রতিপাদ্য হচ্ছে উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ। আমাদের এই দিবসের প্রতিপাদ্য সামনে রেখে আমাদের একটাই মিশন এবং ভিশন যে আমরা যদি উন্নত পল্লী গঠন করতে না পারি তবে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়। এই লক্ষ্যেই বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড আজকের সদর দপ্তর, বিভাগীয় দপ্তর, জেলা দপ্তর এবং উপজেলা দপ্তরে একযোগে 64 জেলায় উদযাপিত হচ্ছে। আমরা এই দিবসের মাধ্যমে মানুষের সেবা একেবারে দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ এবং আমরা পল্লীর দরিদ্র জনগণকে নিয়ে মূলত কাজ করি। পল্লীর দরিদ্র জনগণের ভাগ্য উন্নয়নে ধন্যবাদ আপনাকে। শুনছিলেন আসলে দিবসের তাৎপর্য শুনছিলেন। মূলত গ্রাম বাংলার উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে, এরকম একটা চিন্তা চেতনা নিয়ে কিন্তু এই প্রথমবারের মতো জাতীয় দিবসটি পালিত হলো। এই ছিল নড়াইল থেকে সর্বশেষ। সাত্তার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সংবাদ সম্মেলন চলছে। দর্শক, আমরা সরাসরি সেখানেই চলে যাচ্ছি। বাধ্য করা হয়েছে। ঠিক একই দিনে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসাবে পতিত ফ্যাসিস্ট সরকারের দোসর এস আলমের দোসর একজন ব্যক্তিকে সেখানে চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেওয়া হয়। আমাদের সচেতন গ্রাহকবৃন্দ সেই চেয়ারম্যানকে তার যে নিয়োগ সেই নিয়োগকে মেনে নেয় নেই। অবশেষে সচেতন গ্রাহক ফোরামের আন্দোলনের মুখে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়। আপনারা দেখেছেন সেই ফ্যাসিস্টের দোসর যে চেয়ারম্যান খুরশিদ আলম পদত্যাগ করার পরে ইসলামী ব্যাংকের কার্যক্রম অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে, গ্রাহকদের আবার আস্থা ফিরে এসেছে। ইসলামী ব্যাংকের যে চেয়ারম্যান হিসাবে ফ্যাসিস্টের দোসর খুরশিদ আলমকে অপসারণ করার পরেই বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে একজন কর্মকর্তাকে চেয়ারম্যান সহ পরিচালনা পরিষদের সকল দায়িত্ব দিয়েই তাকে নিয়োগ দেওয়া হয়। শহরের সৌন্দর্য বর্ধন ও পরিচ্ছন্নতায় উচ্ছেদ অভিযানে নেমেছে বগুড়া সিটি কর্পোরেশন। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জজিব হোসেন প্রতীক। আমরা প্রতীকের সাথে এখন যুক্ত হব। প্রতীক, আপনার কাছে একটু জানতে চাই, এ বিষয়ে বিস্তারিত জানতে চাই এবং জানতে চাই কোন কোন এলাকাতে এই উচ্ছেদ অভিযানটি চলছে। রৌফ, আসলে গতকালকে পর্যন্ত এই যে অস্থায়ী এবং ভ্রাম্যমাণ যে দোকানপাটগুলো রয়েছিল সেই দোকানপাটগুলো সরিয়ে নেওয়ার জন্য বগুড়া সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয় এবং মাইকিং করা হয় এবং তাদেরকে বলা হয় যে তারা যাতে অন্যত্র তারা চলে যায় এবং শহরের মধ্যে যাতে তারা কোনো ধরনের দোকানপাট কিংবা অস্থায়ীভাবে হলেও তারা যাতে কোনো দোকানপাটে না বসায়। সেই ক্ষেত্রে আজকে থেকে অভিযান শুরু হওয়ার কথা, কিন্তু আজকে সকালবেলা আমরা সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক রয়েছেন তার সাথে কথা বলেছি। তারা একটি মিটিং করছেন। সেই মিটিং এর সভায় আসলে তারা আলোচনা করছেন যে এই যে শহরের যানজট, শহরের সৌন্দর্য বর্ধন কিংবা ফুটপাত যে বেদখল হয়ে আছে সেই বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করার পরে আসলে অভিযান করবেন বলে আমাদেরকে তারা জানিয়েছেন। বিশেষ করে আপনাকে যদি দেখায় যে ঠিক এই যে ভ্রাম্যমাণ যে ভ্যানগুলো দেখা যাচ্ছে এখানে, চটপটির দোকান, ভাজা পোড়ার দোকান, এই যে এই ভ্যানগুলোর যে দোকানগুলো এই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভ্রাম্যমাণ যে ভ্যানের এই দোকানগুলো কিন্তু তারা বসিয়ে থাকে এবং এইভাবেই তারা ব্যবসা পরিচালনা করে আসছিল এবং এই ব্যবসা পরিচালনার মাধ্যমে তারা হচ্ছে স্থায়ী যে দোকানগুলো রয়েছে সেই স্থায়ী দোকানগুলো দোকানদাররাই কিন্তু এদেরকে আবার নিয়োগ করে এখানে। প্রতীক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী সময় আপনার সাথে আবারও যুক্ত হব। গুরুত্বপূর্ণ তথ্যদের সহযোগিতা করছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী আজ ক্যাম্পাসে নানা আয়োজনে দিনটি পালন করছেন শিক্ষক শিক্ষার্থীরা। এ বিষয়ে জানতে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউল করিম সেলিম। আমরা সেলিমের সাথে একটু যুক্ত হতে চাই। সেলিম, প্রতিষ্ঠা বার্ষিকীর দিন আসলে কি কি আয়োজন করা হয়েছে জানতে চাই, মানে সার্বিক পরিস্থিতি আপনাদের কাছে জানতে চাই বিস্তারিত।
রৌফ, আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর এই আলোচনা অনুষ্ঠান চলছে এই মুহূর্তে সিনেট ভবনে। এর আগে সকালে প্রশাসন ভবনের সামনে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু তিনি জাতীয় পতাকা বেলুন ফেস্টুন উড়িয়ে এই কর্মসূচির উদ্বোধন করেছেন। সেখানে উপাচার্য সহ উপ উপাচার্য এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের যে 17টি হল আছে এবং 67টি বিভাগ আছে, সেই হল বা বিভাগের শিক্ষার্থীরাও এই বর্ণাঢ্য র্যালিতে যোগ দেন। সেই উদ্বোধনী অনুষ্ঠান শেষে এখন মূলত আলোচনা সভা চলছে। এই আলোচনা সভা থেকে যেটি বলা হচ্ছে যে বিশেষ করে 1953 সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সকল গণতান্ত্রিক আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা গৌরবোজ্জ্বল ছিল। বিশেষ করে 69-এর গণ অভ্যুত্থান এবং 71-এর মুক্তিযুদ্ধ সহ সর্বশেষ 2024 সালের যে গণ অভ্যুত্থান এবং বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একযোগে সেই ভূমিকা পালন করেছেন এবং সেটি তারা স্মরণ করছেন এবং বলছেন বিশ্ববিদ্যালয়ের যে শুধু শিক্ষা পঠন পাঠন নয় বরং গণতান্ত্রিক আন্দোলনের ভূমিকা রাখা সেটি তারা স্মরণ করছেন। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের সর্বশেষ খবর ছিল আমার কাছে এই। রৌফ, সেলিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল স্টার নিউজ লাইভে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।